সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি ভালো আছো সবাই। দেখতে দেখতে আসলে আমাদের কিন্তু নতুন বছরের একটা মাস প্রায় শেষের দিকে, এবং আমাদের সিলেবাস খেয়াল করো, ফার্স্ট ইয়ারে আমাদের যে সিলেবাস আমরা কিন্তু 10টা চ্যাপ্টারের মধ্যে পঞ্চম অধ্যায় প্রায় শেষ হয়ে যাবে আজকে। তার মানে আমাদের খেয়াল করো সিলেবাস 50% শেষ হবে ফিজিক্সের, আর বাকি 2 মাসের মধ্যে কিন্তু পুরাটাই শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমরা আশা করি সবাই ঠিকমতো পড়াশোনা করছো। এখন আমরা যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলছিলাম সেটা হলো কি কাজ, শক্তি, ক্ষমতা। আমরা আজকে শক্তির একটা অংশ বাকি আছে, শক্তি তারপরে ক্ষমতা, এই অংশটা শেষ হলে আমাদের শেষ হয়ে যাবে। যাই হোক, শুরু করি। আমরা যে অংশটা নিয়ে কথা বলেছিলাম গতদিন সেটা হলো যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রই আমরা কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে, খেয়াল করো, পরন্ত বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র প্রমাণ করেছিলাম। আজকে আমরা কি করব? আজকে আমরা সরল দোলকের ক্ষেত্রে প্রমাণ করব। সরল দোলকের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র প্রমাণ করব। আচ্ছা, তার আগে বলি আসলে সরল দোলকটা কি। আমরা যদি অষ্টম অধ্যায়ে এটা পড়াবো, সরল দোলকটা হলো কি, জাস্ট মনে করে দোলনা, একটা দোলনায় তুমি বসে আছো, দোলনায় তোমাকে কি হলো, পিছন দিকটা ধাক্কা দিয়ে দেওয়া হলো, তুমি এইভাবে দোল খাচ্ছ, জাস্ট এরকম মনে করবা। এইটা সরল দোলক। এইরকম সরল দোলকের অরিজিনাল কন্ডিশন যেটা, সেটা হলো একটা ক্ষুদ্র ভারী বস্তুকে সুতা দিয়ে ঝুলিয়ে দিলে যদি বস্তুটি বিনা বাধায় এদিক ওদিক দুলতে পারে, তখন সেটাকে আমরা কি বলি? আমরা সরল দোলক বলি। যাই হোক, মনে করো যে দোলনার মতো এরকম জিনিস, তুমি দোল খাচ্ছ, জাস্ট ওই রকম মনে করলে হবে। তো আমাদের যে অংশটা আজকে কথা বলবো, আমরা প্রথম শক্তিটাই কিন্তু আমাদের শেষ হয়নি, সেই শক্তির অংশটাই আমরা আজকে আগে কথা বলি, ঠিক আছে? চ্যাপ্টারটা হলো কি ছিল আমাদের? কাজ, শক্তি, ক্ষমতা। এই চ্যাপ্টারের কথা বলছি। ওকে, শক্তির যে অংশটা, তাহলে দেখো সরল দোলকের ক্ষেত্রে আমরা এই কাজটা করব। সরল দোলকের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র প্রমাণ। ওকে, তো প্রথমে যেটা আমাদের কাজ হবে কি, আমরা আগে সূত্রটা লিখি। সূত্রটা কি? আমাদের সূত্রটা হলো গতিশক্তি প্লাস বিভব শক্তি ইকুয়াল টু কি হবে? ধ্রুবক হবে। আমরা এই জিনিসটা প্রমাণ করব। ওকে, তাই যদি হয় তাহলে দেখি আমরা প্রমাণে যাই, দেখো কি হয়। আচ্ছা, এই দেখো, জাস্ট একটা সরল দোলক, আমরা এই সাইডে আসি। একটা সরল দোলক, এই যে এই জায়গা থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওকে, যে বস্তুটা ঝুলিয়ে দেওয়া হয়েছে সেই বস্তুটাকে আমরা বলি আসলে বব বলি। কি বলি? বব। দেখো, এইটা হলো ঝুলন বিন্দু, আগে বলে নি কিছুটা। এইটাকে বলা হয় ঝুলন বিন্দু, আর এটা হলো ববের কেন্দ্র, ঠিক আছে? এই যে ঝুলন বিন্দু থেকে এই যে ববের কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা আসলে কার্যকরী দৈর্ঘ্য বলি। আমরা বলি কি? কার্যকরী দৈর্ঘ্য। খেয়াল করবেন, কার্যকরী দৈর্ঘ্য সেটা হলো ঝুলন বিন্দু থেকে ববের কেন্দ্র পর্যন্ত। আমরা এখানে এই জায়গা থেকে আসলে দূরত্ব কাউন্ট করি। এখন দেখো, একটা বস্তু যখন এখানে ছিল নর্মাল পজিশন, মনে করো এটা হলো ও বিন্দু, এটা হলো এ বিন্দু, জাস্ট নর্মাল অবস্থা আছে। মনে করো যে তুমি একটা দোলনায় বসে আছো, জাস্ট দোলনায় পা তুলে বসে আছো, ঠিক আছে? এখন তোমার উপর কি করা হলো, এই বস্তুটাকে আমরা কি করব, এই তোমাকে জাস্ট টেনে, খেয়াল করো, আমরা কি করলাম, এখানে নিয়ে গেলাম, এই যে এই বিন্দুতে নিয়ে গেলাম। এইটা মানে তোমার সব, এই বিন্দু থেকে তোমাকে আস্তে আস্তে এইভাবে নেমে এই পর্যন্ত আসতে হবে। এই ক্ষেত্রে আমরা দেখবো যে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র ঠিক মতো খাটে কিনা। তাহলে দেখো, বস্তুটাকে এখানে নিয়ে গেলাম, এই যে, ওকে, এখানে নিয়ে যাই। তাই যদি হয়
তাহলে এখানে দেখো ওজনটা কিভাবে কাজ করে, একটু অ্যাঙ্গেলে কাজ করে। যাই হোক, এই যে ওজন, তো যখন এখানে ছিল আমরা এখান থেকে শুরু করব, এই বিন্দুটাকে আমরা কি ধরলাম, বি ধরলাম, বি বিন্দু। খেয়াল করি, তাই যদি হয় বি বিন্দু যেখানে গেল এই বরাবর দেখো সে কি হলো, এই পর্যন্ত এলো, এটাকে আমরা ধরলাম এন। তার মানে বস্তুটি যখন বি বিন্দুতে আছে তখন তার হাইট, উচ্চতা হলো কি, এ এন, এটা হলো এ এন। তাই যদি একটা দেখো বস্তুটাকে এখান থেকে ধরে নিয়ে গিয়ে এখানে রেখে দিয়েছি, জাস্ট এখান থেকে ছেড়ে দিব, তার মানে এই ক্ষেত্রে কিন্তু বেগ জিরো, আদি বেগ জিরো। আদি বেগ যদি জিরো হয় তার মানে দেখেন এখানে একটু খেয়াল করো, বি বিন্দুতে, ওকে, বি বিন্দুতে, তার মানে কি, যেহেতু বেগ জিরো তার মানে কি গতিশক্তি শূন্য। গতিশক্তি শূন্য যদি হয়, এখন বিভব শক্তি, বিভব শক্তি ইপি সমান কি হবে, এমজিএইচ, এইচটা মানে কি এইটুক। তাই যদি হয় তাহলে কি হলো, এমজি ইন্টু এন। তাহলে দেখো আমাদের মোট শক্তিটা কত হয়। সুতরাং মোট শক্তি ই সমান, যেহেতু বি বিন্দুতে এটাকে আমরা ইবি ধরি, টোটাল এনার্জি আর কি পয়েন্ট বি, তাই যদি হয় তাহলে ইবি সমান সমান কি হবে, দেখো ই কে প্লাস ইপি সমান সমান হবে এমজি ইন্টু এন। 1 নম্বর সমীকরণ, ওকে, 1 নম্বর সমীকরণ গেল। এরপরে তার মানে প্রথম পয়েন্টে আমরা পেয়ে গেলাম। এরপরে কি করব দেখো, এখান থেকে আস্তে আস্তে নামবে, আমরা এবার এখানে নিয়ে আসি, বস্তুটাকে এই পয়েন্টে নিয়ে এলাম, ওকে। তাহলে এই পয়েন্টটাকে আমরা কি ধরবো, দেখো এই পয়েন্টটাকে আমরা ধরবো কি, এইটাকে ধরবো আমরা সি বিন্দু, আর এই পয়েন্টটাকে ধরলাম এম। তার মানে একটা জিনিস খেয়াল করো, বস্তুটি এখানে ছিল, এখান থেকে এইটুক এলো, ওকে। তার মানে আমরা যখন গতিশক্তি কাউন্ট করব তখন বস্তুটি কতটুক পথ অতিক্রম করে এলো সেটা কাউন্ট করি, আর বস্তুটির বিভব শক্তির ক্ষেত্রে সে সাম্যাবস্থান বা ভূমি থেকে কত উপরে আছে সেটা কাউন্ট করি। তাই যদি হয় যেহেতু বস্তুটি এই জায়গা থেকে এখানে এলো, তার মানে এই ক্ষেত্রে তার গতিশক্তিও আছে, বিভব শক্তিও আছে, আমরা দুটো জিনিসই বের করব। তাই যদি হয় তাহলে দেখো এখানে আমরা কোন বিন্দু, সি বিন্দুতে আসি, দেখেন, ওকে, সি বিন্দুতে। সি বিন্দুতে আগে আমরা বিভব শক্তিটা বের করে ফেলি, ইপি সমান সমান কি এমজি এইচ, এইচ মানে কত, এ এম। দেখো ভূমি থেকে এতটুকু উপরে আছে, তার মানে এটুক হলো এ এম, এটুক কি এ এম। তাই যদি হয় তাহলে দেখো এমজি ইন্টু এম মানে কি লেখা যায়, এ এন বিয়োগ এম এন। আমরা কি পেলাম, আমরা বিভব শক্তিটা পেয়ে গেলাম, ওকে। দেখো বিভব শক্তিটা পেলাম। এরপরে গতিশক্তি চলে আসে, গতিশক্তি, গতিশক্তি ই কে সমান কি হবে, ই কে সমান হবে হাফ এম এর ভি স্কয়ার, ওকে। এখন আমরা দেখি ভি স্কয়ার সমান কি হয়, দেখো এখানে কিন্তু বেগ জিরো ছিল, এখানে এসে আমার একটা শেষ বেগ পাবো আমরা, তাই যদি হয় তাহলে কি হবে, ভি নট স্কয়ার প্লাস 2g ইন্টু বি থেকে যখন আমি সিতে এলাম তাহলে আমার টোটাল অতিক্রান্ত দূরত্ব বা হাইটটা হলো এইটুক, এম এন, এম এন এইটা। তাই যদি হয় তাহলে কি হলো এম এন, তার মানে 2g ইন্টু এম এন বসিয়ে দাও, তাহলে কি হবে হাফ এম ইন্টু 2g ইন্টু এম এন। তাহলে দেখো 2 কেটে গেল, সমান সমান কি হলো mg ইন্টু এম এন, ওকে। তাহলে দেখো আমরা সি বিন্দুতে বিভব শক্তিও পেয়েছি, গতিশক্তিও পেয়েছি, এখন দুটো যোগ করে টোটাল এনার্জিটা আমরা বের করে। তাই যদি হয় তাহলে দেখো এদিকে আসি, সুতরাং সি বিন্দুতে
তার মানে ইসি সমান সমান কি হবে ইকে প্লাস ইপি, তার মানে কি এমজি ইন্টু এমএন প্লাস এমজি ইন্টু এন মাইনাস এমজি ইন্টু এমএন। এই ওকে, তাই যদি হয় তাহলে দেখো তো কি হলো আমাদের ইসি সমান হলো কি এমজি ইন্টু এন। 2 নম্বর দেখো আমার বি বিন্দুতে টোটাল এনার্জি যা ছিল আমার সি বিন্দুতে টোটাল এনার্জি কিন্তু একই পেয়েছি। আমরা আর একটা পয়েন্ট বের করব, সেটা এ বিন্দুতে। আমরা 3টা পয়েন্টই বের করি। তাহলে দেখো দুটো হয়ে গেছে, কিন্তু দুটোতে কিন্তু টোটাল এনার্জি একই আছে। তার মানে কি গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল ধ্রুব বলা যায়। তারপরও দেখি আমরা এবার এখানে আসি এ বিন্দুতে। এইভাবে আসো তোমরা, দেখো এই যে এখানে যখন আসবে, খেয়াল করো আগে এ বিন্দুতে, ওকে এ বিন্দুতে যখন আসবে তার মানে মনে করতে হবে এটা সাম্যাবস্থান। তার মানে আমার হাইটটা 0, আমি ভূমিতে চলে আসলাম, গ্রাউন্ডে পজিশনে। তার মানে কি এই ক্ষেত্রে কোনো বিভব শক্তি থাকবে না। কিন্তু গতিশক্তির ক্ষেত্রে কি সে এখান থেকে এই পর্যন্ত এলো, তার মানে টোটাল হাইটটা হলো এইটা এ এন। তাই যদি হয় তাহলে দেখো এ বিন্দুতে আমার বিভব শক্তি ইপি ইকুয়াল টু 0, গতিশক্তি ইকে সমান কি হবে হাফ এম এর ভি স্কয়ার। দেখো হাফ এম ইন্টু ভি এর ভি স্কয়ার। তাই যদি হয় আমরা জানি কি ভি স্কয়ার সমান কি ভি নট স্কয়ার প্লাস 2g ইন্টু কি হবে এ এন, টোটাল এই জায়গা থেকে এই পর্যন্ত এন। তাই যদি হয় তাহলে কি হলো 2g ইন্টু এন। তাহলে মানটা আমরা এখানে বসিয়ে দিই, হাফ এম ইন্টু 2g ইন্টু এন। তাহলে কেটে গেল 2 তাহলে কি হলো দেখো আমাদের, সুতরাং ই কে সমান কি হলো এমজি ইন্টু এন, কত 3, সরি। তাই যদি হয় তাহলে দেখো এ বিন্দুতে টোটাল এনার্জিটা কত হবে, ই এ সমান কি ই কে প্লাস ইপি সমান সমান এমজি ইন্টু এন প্লাস 0, তার মানে কি এমজি ইন্টু এন। ওকে দেখো তাই যদি হয় তাহলে আমাদের কি হলো দেখো, সমীকরণ 1, সমীকরণ 2 এবং সমীকরণ 3, অর্থাৎ স্থলদোলকের ক্ষেত্রে আমরা 3টা পয়েন্ট ধরেছি। দেখো 3টা পজিশনের ক্ষেত্রে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল কি একই থাকে, অর্থাৎ এমজি ইন্টু এন। তার মানে সমীকরণ 1, 2 ও 3 হতে এটাই প্রমাণিত হয় যে সরল দোলকের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র কি হয়, প্রমাণিত হয়। আমাদের কিন্তু প্রশ্নটা শেষ হয়ে গেল, এটার অ্যান্সার একটু তুলে নাও। ওকে তাহলে দেখো আমাদের এটার কাজ শেষ, মোটামুটি আমরা শক্তির অংশটা প্রায় শেষ। আমাদের এখন দুটো বল আগে পড়াবো আমরা। দুটো বল আছে আমাদের এখানে, 2 ধরনের বল কাজ করে। একটা হলো কনজারভেটিভ ফোর্স আর একটা হলো নন কনজারভেটিভ ফোর্স। একটা সংরক্ষণশীল বল আর একটা হলো কি অসংরক্ষণশীল বল। আমরা আসলে এই দুটো বল নিয়ে কথা বলবো এখন। ওকে আচ্ছা, তারপরে আমরা কোথায় যাব, আমরা তারপরে ক্ষমতাতে যাব। দেখো সংরক্ষণশীল বল, খুব ইম্পর্টেন্ট সঙ্গে কিন্তু সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বলটা হলো এটা কনজারভেটিভ ফোর্স বলি আমরা।
সংরক্ষণশীল বলটা হলো এমন একটি বল যেটা কোনো বস্তুর উপর, যে বল দ্বারা কোনো বস্তুকে, অর্থাৎ এই বল প্রয়োগ করে একটা বস্তুকে যদি তুমি একটা পূর্ণ চক্র সম্পন্ন করে আবার পূর্বের অবস্থায় নিয়ে আসো, নিয়ে আসার পরে যদি কৃত কাজ যদি 0 হয়, তখন সেই বলকে বলা হয় কি? সংরক্ষণশীল বল। কথাটা আবার শোনো, যে বল দ্বারা কোনো বস্তুকে একটা পূর্ণ চক্র সম্পন্ন করে আবার পূর্বের অবস্থায় ফিরে এলে যদি কৃত কাজ 0 হয় বা 0 হয়, তখন সেই বলকে বলা হয় কি? সংরক্ষণশীল বল বলা হয়। সেই বলকে কি বলা হয়? সংরক্ষণশীল বলা হয়। যেমন ধরো, যেমন অভিকর্ষ বল, যেমন উদাহরণটা হলো, যেমন ধরো অভিকর্ষ বল। অভিকর্ষ বলটা কি? একটি সংরক্ষণশীল বল। অভিকর্ষ বল যে একটা সংরক্ষণশীল বল সেটা আমরা প্রমাণ করি, ঠিক আছে? দেখো, অভিকর্ষ যে একটি সংরক্ষণশীল বল সেটা আমরা প্রমাণ করব। ধরো, ওকে, দেখো একটা বস্তুর দুটো পজিশন তুমি যাও, এই যে এটা হলো এ পজিশন, এটা হলো বি পজিশন, ওকে। একটা বস্তুকে তুমি কি করলা? এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসলা, ধরো এই পথে। বস্তুটিকে যে নিয়ে আসতেছে আমরা, বস্তুটির ভর হলো এম। খেয়াল করো, আমরা একটু ধরি যে এই পয়েন্টের মাঝখানের যে দূরত্বটা, এই দূরত্বটা কি? এইচ। দূরত্বটা এইচ। আমরা তাহলে এ থেকে বিতে এম ভরের একটা বস্তুকে আনছি, তাহলে এই ক্ষেত্রে যখন যে কাজটা হবে সেটা হলো W1। তার মানে এই ক্ষেত্রে দেখেন W1 সমান সমান কি হবে? mgh। উপর নিচে অভিকর্ষ বল দ্বারা কাজ হচ্ছে, ওকে। এরপরে তুমি কি করলা? বস্তুটাকে বি বিন্দু থেকে এবার কি করলা? আবার এ বিন্দুতে নিয়ে গেলা। যখন এ বিন্দুতে নিয়ে গেল তখন এই ক্ষেত্রে কৃত কাজ হলো কি? W2। তাই যদি হয় তাহলে দেখো তো W2 সমান সমান কি হবে? মাইনাস mg। যেহেতু তুমি অভিকর্ষ বলের বিরুদ্ধে নিয়ে যাচ্ছ, তাহলে মাইনাস mg। তাই যদি হয় তাহলে দেখো একটা চক্র সম্পন্ন হলো, কিন্তু তুমি এখান থেকে এখানে এলা, এই জায়গা থেকে এখানে গেলা, একটা সার্কেল ফুলফিল হয়ে গেল, ওকে। তাই যদি হয় তাহলে এই ক্ষেত্রে দেখো তো টোটাল কাজ কত হবে? মোট কৃত কাজ কত হবে? W ইকুয়াল টু কি? 0। এটার অর্থটা হলো যে অভিকর্ষ বল দ্বারা যদি কোনো বস্তুকে যদি একটা পূর্ণচক্র সম্পন্ন করে আবার পূর্বের অবস্থায় নিয়ে যায়, তাহলে আমার কৃতকাজ কি হয়ে গেল? 0 হলো। যেহেতু কৃতকাজ 0, তার মানে অভিকর্ষ বল একটি কি? সংরক্ষণশীল বল প্রমাণ হয়ে গেল কিন্তু, ঠিক আছে? অভিকর্ষ বল একটি সংরক্ষণশীল বল, ওকে। তাহলে দেখো সংরক্ষণশীল বলটা গেল। আমি আবারও বলি, খেয়াল করো, সংরক্ষণশীল বলটা হলো যে বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে যদি একটা পূর্ণচক্র সম্পন্ন করার পরে টোটাল কাজটা যদি 0 হয়, তখন সেটাকে বলা হয়, সেই বলকে বলা হয় অভিকর্ষ বল। আচ্ছা, সরি, সংরক্ষণশীল বল। অভিকর্ষ বল উদাহরণটা এটা সংরক্ষণশীল বল বা কনজারভেটিভ ফোর্স, ওকে। এবার আসি অসংরক্ষণশীল বল, ঠিক আছে, নন কনজারভেটিভ ফোর্স। দেখেন জাস্ট ওইটার উল্টা হবে কিন্তু। এবার আগেরটা ছিল একটা পূর্ণচক্র সম্পন্ন করলে কি হয়? কৃতকাজ যদি 0 হয় তখন সেটাকে বলা হয় কি? তখন সেটাকে বলা হয় সংরক্ষণশীল বল। এবার আমি কোনো বস্তুকে যে বল দ্বারা, একটা বল দ্বারা আমি কি করলাম? একটা চক্র সম্পন্ন করলাম। খেয়াল করো, চক্র সম্পন্ন করার পরেও তোমার কৃতকাজ কি হবে না? 0 হবে না। যদি 0 না হয় তখন সেটা হবে অসংরক্ষণশীল বল, আর 0 হলে সেটা হলো সংরক্ষণশীল, জাস্ট উল্টা। যেমন ধরো ঘর্ষণ বল, তাহলে আমার এইটার এক্সাম্পলটা হলো কি? ঘর্ষণ বল। ঘর্ষণ বল,
ওকে, ঘর্ষণ বল যে একটা অসংরক্ষণশীল বল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনুধাবনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রশ্নটা হলো ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল, অথবা ঘর্ষণ একটি অসংরক্ষণশীল বল ব্যাখ্যা করো। এটা ব্যাখ্যা করতে হবে আমাদের। ওকে, ঘর্ষণ বল হলো একটি অসংরক্ষণশীল বল, এটা ব্যাখ্যা করতে হবে। যদি তাই করি তাহলে দেখো একটা বস্তুকে একটা তলের উপর দিয়ে দেখো, তুমি একটা বস্তুকে এ থেকে বিতে নিচ্ছ, একটু খেয়াল করো, এ থেকে বিতে নিবা, দেখো তাহলে তুমি এখান থেকে বস্তুটাকে এইভাবে নিয়ে গেলে। ওকে, তুমি কিন্তু নিচ্ছ এদিকে, কিন্তু তোমার ঘর্ষণ বলটা কাজ করতেছে কোন দিকে? উল্টা দিকে। খেয়াল করবেন, ঘর্ষণ বল কাজ করতেছে কোন দিকে? উল্টা দিকে। এই ক্ষেত্রে ঘর্ষণ বল ধরো F1, আর এখানে আমরা একটা ক্ষুদ্র সরণও ধরে নিলাম, সেটা হলো কি dx। তুমি এইভাবে নিচ্ছ, তাহলে এই জায়গায় F1 বলের জন্য খেয়াল করো, এইটা পাথ 1 কিন্তু ধরি আমরা। ওকে, তাহলে এই ক্ষেত্রে তোমার যে কৃত কাজ হবে W1 সমান সমান কি হবে? F1 dx। বাট যেহেতু গতির বিরুদ্ধে কাজ করতেছে ঘর্ষণ বল F1টা, তার মানে এটা হলো মাইনাস। ওকে, তাহলে এটা হয়ে গেল কি মাইনাস। এখন তোমার কি হবে দেখেন, এরপর আবার বি থেকে বস্তুটাকে কোথায় নিয়ে আসবা? এ তে। দেখো এই যে, ওকে, এইদিকে আনবা। তাই যদি হয় তাহলে ঘর্ষণ বল কিন্তু বিপরীত দিকে কাজ করতেছে, এটা হলো কি F2। এখানেও তুমি ক্ষুদ্র সরণটাকে ধরে নাও dx, তাহলে এই ক্ষেত্রে এটা হলো পাথ 2 ধরো, তাহলে এই ক্ষেত্রে তোমার যেটা হবে সেটা হবে এই W1 W2। আচ্ছা, তাই যদি হয় তাহলে দেখো টোটাল কাজটা কত হবে আমার? W সমান সমান কি হবে? W1 প্লাস W2, তার মানে ইন্টিগ্রেশন অফ F1 dx মাইনাস ইন্টিগ্রেশন অফ F2 dx, দিস ইজ নট ইকুয়াল টু 0, অর্থাৎ কি 0 নয়। তার মানে তোমাকে লাস্টে মন্তব্যের ঘরে লিখতে হবে যে যেহেতু ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ শূন্য না, একটা ঘর্ষণ বল দ্বারা একটা পূর্ণচক্র সম্পন্ন করে যে কাজটা আমরা পাই সেই কাজ যেহেতু 0 নয়, তার মানে ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল। ঘর্ষণ বল একটা কি অসংরক্ষণশীল বল। এইরকম ম্যাথমেটিক্যালি ব্যাখ্যাটা দিতে হবে। অনেকে ল্যাঙ্গুয়েজ আকারে অ্যান্সারটা দেয়, তাহলে অ্যান্সারটা নাম্বার পাওয়ার সম্ভাবনা কমে যায়। তখন এই ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা দিবে তোমরা। তাহলে আমাদের খেয়াল করো, আমাদের শক্তি নিয়ে যে অংশটা আমাদের ম্যাক্সিমাম, যে অংশটা শেষ হয়ে গেল, শক্তি শেষ হয়ে গেল, আগে কাজের অংশটা শেষ হয়েছে। আমাদের আজকে আর একটা অংশ থাকলো, সেটা হলো ক্ষমতা। আমরা এখন ক্ষমতার অংশটা ধরবো, তাহলে মোটামুটি চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে গেল। ওকে, শক্তির অংশ শেষ, এরপরে আসি ক্ষমতা, তাই না? যদি আমি আরেকটা লেকচার দিব এটার উপরে, তোমাদের খেয়াল করো, তোমাদেরকে আমি আরেকটা লেকচার দেব, সেটা হলো টোটালি আসলে ম্যাথ আর সৃজনশীলের উপরে। এই চ্যাপ্টারে ম্যাথ এবং সৃজনশীলের উপরে আরেকটা লেকচার দেব। আজকে শেষ হলো, শেষ নয় মনে করো। আচ্ছা, যাই হোক, আমাদের দেখি ক্ষমতা। ক্ষমতা কাকে বলে? ক্ষমতা হলো কাজ করার হার। কোনো বস্তু বা যন্ত্র একক সময় যে কাজ করে তাকে বলা হয় কি ক্ষমতা। একক সময়ে কাজ করাকে বলা হয় কি ক্ষমতা, অর্থাৎ কাজ করার হার, সেটাকে বলা হয় ক্ষমতা। তাই যদি হয়, তো আমার যদি ধরো কোনো বস্তু যদি টি সময়ে যদি ডব্লিউ পরিমাণ কাজ করে, ঠিক আছে, তাহলে ক্ষমতা কি হবে? ডব্লিউ বাই টি।
তার মানে এই জায়গা থেকে আগে এককটা আনি আমরা, তাহলে একক হবে জুল পার সেকেন্ড, যেটাকে আমরা কি বলি? ওয়াট। এটাকে আমরা ওয়াট বলি। ওয়াট মানে জুল পার সেকেন্ড। তার মানে কি? এক ওয়াট। এক ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড। এই হলো ব্যাপার। তাই যদি হয় তাহলে দেখি ক্ষমতার একক কি হয়। ও একক গেল, মাত্রা কি হয়? মাত্রা দেখো তাহলে পি এর মাত্রা কত হবে? ডব্লিউ বাই টি। ডব্লিউ এরটা মনে আছে? আচ্ছা লিখেই দিই আমরা, এফ এস ডিভাইডেড বাই টি। তার মানে কি? এম এল টি ইনভার্স 2 ইন্টু এল ডিভাইডেড বাই টি। তার মানে কি? এম এল স্কোয়ার টি ইনভার্স 3। তাহলে ক্ষমতা দেখো, ক্ষমতার একক হলো ওয়াট, ক্ষমতার মাত্রাও আমরা বের করলাম। ওকে, ক্ষমতা কাকে বলে? কাজ করার হারকে ক্ষমতা বলে। অর্থাৎ কোনো যন্ত্র একক সময় যে কাজ করবে সেটাই হলো কি? ক্ষমতা। এখন আরো কিছু ক্ষমতা আছে, খেয়াল করো। আরেকটা একক আমরা, ক্ষমতার আরেকটা একক আমরা ব্যবহার করি, সেটা হলো হর্স পাওয়ার। 1 এইচপি অথবা এক অশ্ব ক্ষমতা। এক অশ্ব ক্ষমতা। এক অশ্ব ক্ষমতা কি? 1 এইচপি সমান সমান 746 ওয়াট। প্রতি সেকেন্ডে 746 জুল কাজ করার হারটাই হলো সামর্থ্যকে কি বলা হয়? এক অশ্ব ক্ষমতা বলা হয়। অথবা কোনো যন্ত্র যদি প্রতি সেকেন্ডে কি 746 জুল কাজ সম্পন্ন করে, তাহলে সেই ক্ষমতাকে বলা হয় এক অশ্ব ক্ষমতা। ঠিক আছে, এটা হলো বড় একক, এটাও আমরা ব্যবহার করি। যাই হোক, আমাদের ব্যবহার মোটামুটি ওয়াট হয় আর হলো হর্স পাওয়ার। আবার অনেক সময় কিলোওয়াটও বলি আমরা। কিলোওয়াট মানে কি? 1000 ওয়াট। 1000 ওয়াট যদি আমরা 1 কিলোওয়াটের কথা বলি, এইভাবেও লিখি আমরা, পাওয়ার দিয়েও লিখি এত ওয়াট। এই হলো। আর মেগা হলে 6 হবে। যদি মেগাওয়াট বলি আমরা, এই এককগুলো মূলত আমরা ওয়াটে ব্যবহার করি। ওকে, ক্ষমতার ক্ষেত্রে ব্যবহার করি। আচ্ছা, ক্ষমতা গেল, ক্ষমতার একক গেল। এখন দেখেন, ক্ষমতা, ক্ষমতা বল ও বেগের মধ্যে সম্পর্ক দেখি। আমরা নর্মালি ক্ষমতা জানি ডব্লিউ বাই টি। ওকে, আবার আমরা জানি কি? দেখেন, ভি সমান জানি এইচ বাই টি। আবার আমরা জানি ডব্লিউ সমান সমান এফ এস। দেখে এই তিনটা জিনিস আমরা জানি, এর ভিতর থেকে আনা যাবে সম্পর্কটা, এর ভিতর থেকেই বের করা যায়। তাই যদি হয় তাহলে দেখো আমরা কি করি, আমরা জানি কি পি সমান ডব্লিউ বাই টি। আবার ডব্লিউ মানে কি? এফ এস বাই টি। এই দেখো, দিস ইজ ভেলোসিটি। ওকে, এটা হলো কি? ভেলোসিটি। তাই যদি হয় তাহলে কি হয়ে গেল? অর্থাৎ ক্ষমতা সমান বল ইন্টু বেগ। ক্ষমতা হলো বল ও বেগের গুণফল। ওকে, আসলে এই ক্ষেত্রে কিন্তু বেগটার কিন্তু কোনো চেঞ্জ, এটা হলো সমবেগের ক্ষেত্রে বলা হয়। যেমন ধরো একটা ক্রেন, ক্রেনের সাহায্যে আমরা কি একটা ভারী বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই। ক্রেনটা যখন যায় তখন কিন্তু একই বেগে বস্তুটাকে উপরে নিয়ে যায়। ঠিক আছে, তো এই সব ক্ষেত্রে কি করা হয়? এই ক্ষেত্রে আমাদের এই সূত্রটা কাজে লাগে। ঠিক আছে, এই জন্য বলা হয় এটা ভিটা আসলে সমবেগ। ভিটা হলো সমবেগ। ঠিক আছে,
তারপরে যেমন ধরো লিফটের বেলায় হয়, লিফটে যখন ওঠানামা করা হয়, লিফট কিন্তু একটা নির্দিষ্ট বেগে ওঠে, কোথাও কোনো তলাতে আগে, কোনো তলাতে আস্তে, কোনো তলাতে দ্রুত, এরকম না, জাস্ট সে কিন্তু সমবেগে যায়। ঠিক আছে, এই ক্ষেত্রে কি হয়, আমাদের এই সূত্রগুলো কাজে লাগে, এইটা কাজে লাগে, এটা হলো সমবেগের ক্ষেত্রে। আসি এবার, দেখো কর্মদক্ষতা। কর্মদক্ষতা যেটা আমরা বলি, কর্মদক্ষতা। কর্মদক্ষতা কাকে বলে? আমরা কোনো একটা সিস্টেমে যে পরিমাণ শক্তি দিবে এবং ওই শক্তি দেওয়ার ফলে ওখান থেকে যে পরিমাণ কাজ পাবো, এই দুটোর অনুপাতটাই হলো কর্মদক্ষতা বলা হয়। সহজ কথা, এটাকে কি বলা হয়? কর্মদক্ষতা। কর্মদক্ষতা মানে আসলে এটা আউটপুট বাই ইনপুট, সরি ঠিক আছে, আউটপুট বাই ইনপুট, অর্থাৎ আমরা যে শক্তি যেটা পাবো, প্রাপ্ত ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা, সহজ কথা, অথবা প্রাপ্ত শক্তি বাই প্রদত্ত শক্তি, সেটা হলো কি কর্মদক্ষতা বলা হয়। অর্থাৎ কর্মদক্ষতা এটা সমান সমান কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। ওকে, এরকম হয়, অনেক রকম ভাষা ব্যবহার করা হয়, যেমন লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি, এরকমও বলা যায়, অথবা প্রায় এটা কি প্রাপ্ত ক্ষমতা ভাগ মোট প্রদত্ত ক্ষমতা, এটাও বলা যায়, বিভিন্ন আইটেমে চলে আসে। তো যাই হোক, দেখো কি যেন পাইপ দিচ্ছে, আচ্ছা, আউটপুট তার মানে লভ্য শক্তি ভাগ প্রদত্ত শক্তি। ঠিক আছে, এইভাবেও লিখতে পারি, এটাকে আমরা এরকমও দিতে পারি ই প্রাইম বাই ই। আবার এটা প্রাপ্ত ক্ষমতা ভাগ প্রদত্ত ক্ষমতা, অর্থাৎ এটাকে আমরা পি প্রাইম বাই পি দিতে পারি। আরেকটা কথা হলো কি, আমরা ক্ষমতাটাকে, কর্মদক্ষতাটাকে কি করি, আমরা এফিসিয়েন্সি বলি আসলে ইংলিশে, এটাকে আমরা শতকরায় নিই, এই জন্য প্রত্যেকটার সাথে কি হয় 100 দিয়ে গুণ করতে হয়, পার্সেন্টেজে যায়। এই হলো, তাহলে এটা গেল আমাদের কি কর্মদক্ষতা, আমাদের শেষ। মোটামুটি এই জায়গায় খুব ইম্পর্টেন্ট আমাদের অঙ্ক আছে, আমরা অঙ্কগুলো করব আসলে। ঠিক আছে, এখানে খুব ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আছে। যাই হোক, আমাদের মোটামুটি খেয়াল করো, কাজ শক্তি ক্ষমতা আমাদের যে থিওরিটা ছিল, থিওরিগুলো শেষ। এখন হয়তো আমরা অঙ্কে যাব, আস্তে আস্তে কিসে যাব, অঙ্কে যাব। আমরা যদি অঙ্কে যাই, একটা একটা করে আসি, আসলে দেখি আমরা একটা একটা করে আসি। প্রথমে দেখো, কাজের বেলায় আমরা কি বলেছিলাম, এফ ডট এস, এই সূত্রের কথা বলেছিলাম যে ডব্লিউ ইকুয়াল টু এফ ডট এস। ধরো একটা বস্তুর উপরে তুমি এই পরিমাণ বল প্রয়োগ করলা, 2i মাইনাস 3j প্লাস 4k, একটা বস্তুর উপরে বা কণার উপরে তুমি এই বল প্রয়োগ করে কণাটি সরণ হয়ে গেল, ধরো এইটা, ধরো এরকম হলো, তুমি কি করলো, এত নিউটন বল প্রয়োগ করে তার সরণ হলো এত মিটার। তোমাকে এখন কৃত কাজটা বের করে, কৃত কাজ বের করতে হবে। তাহলে কি করতে হবে দেখেন, আমরা তো জানি, আগেই জানি, ভেক্টরেই জানি এফ ডট আর, এই সূত্র কাজ। তাই যদি হয় তাহলে দেখো কি হবে, এফ এর মানটা বসাও, 2i মাইনাস 3j প্লাস 4k, ওকে, ডট
আর কি I প্লাস জে মাইনাস 2, ঠিক আছে। এখন আপনারা ডট গুণন করেন, ডট গুণন যেহেতু মাঝখানে ডট চিহ্ন আছে তোমরা জানো, আইটা গুণ হবে জেডটা কেটটা, বাকিগুলো জিরো। এটা তোমাদের ভেক্টরেই পড়ার কথা, আমিই পড়িয়েছি। তাই যদি হয় তাহলে কি হবে দেখো, 2 ইন্টু 1 প্লাস মাইনাস 3 ইন্টু কি 1 প্লাস 4 ইন্টু মাইনাস 2। তার মানে কি হলো দেখেন, 2 মাইনাস 3 মাইনাস কি 8, তাহলে কত হলো 8 আর 3 11, 11 2 দিয়ে মাইনাস 9 জুল। কৃতকাজ এটা। এইভাবে যদি আমরা নিয়ে আসি তাহলে আমাদের কৃতকাজ হলো মাইনাস 9 জুল। আচ্ছা, যেহেতু আমরা একটা কাজ করলাম, কর্মদক্ষতা লাস্টে পড়ালাম, আমরা কর্মদক্ষতার অঙ্কে আবার দেখেন, আমরা আরেকটা ক্লাস দিব তোমাদের এই চ্যাপ্টারের উপরে, আরেকটা ক্লাস দিব সৃজনশীল নিয়ে কথা বলতে হবে, ঠিক আছে। সৃজনশীল নিয়ে আমরা আরেকটা দেখো। এবার দেখো আরেকটা অঙ্ক দেখো এবার, তাহলে সে অঙ্কটা হবে কি আমাদের, আচ্ছা অঙ্কটা আমি একটু তুলে দিই। হ্যাঁ দেখো, 80 মিটার গভীর একটি কুয়া হতে, ওকে, পাম্পের সাহায্যে প্রতি মিনিটে পানি উঠানো হয়। ইঞ্জিনটির দক্ষতা 42% নষ্ট হলে এর অশ্ব ক্ষমতা কত? দেখেন আগে অঙ্কটা ভালো করে দেখেন, এর অশ্ব ক্ষমতা কত, এই হলো ব্যাপার আমাদের, ঠিক আছে। অশ্ব ক্ষমতা কত, ওকে। তাহলে দেখো আমরা যখন অ্যান্সারটা করব একটা জিনিস করে নিই, এই যেটা কত মিটার গভীর একটি কুয়া, 80, ওকে, প্রতি মিনিটে টি সমান সমান 60 সেকেন্ড। দেখো এম হলে তোমার কত, 1200 লিটার, লিটার আর কেজি একই কথা, তার মানে কি 1200 কেজি, ওকে। আচ্ছা এখন ইঞ্জিনটির দেখো ক্ষমতা কত পার্সেন্ট নষ্ট হচ্ছে আমার, ইটার সমান সমান 100 বিয়োগ 42, এত পার্সেন্ট, যেহেতু 42% নষ্ট হচ্ছে তাহলে দেখো কি হবে আমাদের, তাহলে কত হয়, তাহলে 42 যদি আমরা বাদ দিই তাহলে কত হবে, 58%, তার মানে কি 0.58, তাই যদি হয় এখন আমাদের মূল কাজগুলো আমরা করতে পারি, ঠিক আছে। তাই যদি হয় দেখো আমাদের যে কাজটা করতে হবে দুটো, আমার যে ক্ষমতাটা বের করতে হবে যেটা, এটা হলো কি ইঞ্জিনের যেটা অরিজিনাল প্রকৃত যে ক্ষমতা সেটা বের করতে হবে। তাই যদি হয় তাহলে আমাদের কি করতে হবে, আমাদের আগে যে কার্যকর ক্ষমতাটা আমরা বের করে নিই। দেখেন কার্যকর ক্ষমতা, এটাকে ধরলাম পি প্রাইম সমান সমান W/T, তার মানে কি mg/h,
এইটা আগে বের করে নিই আমরা। দেখো রেজাল্ট কত আসে আমাদের, কত আসে 1200 কেজি ইন্টু 9.8 ইন্টু এইচটা কত 80 ডিভাইডেড বাই টি হলো 60। দেখো তো কত হয়, 1.57 ইন্টু কত 10⁴ ওয়াট, এত আসে। তার মানে কি আমরা কার্যকর ক্ষমতা পেয়ে গেলাম। আমাদের হলো কি প্রকৃত ক্ষমতা, দেখো খেয়াল করো, প্রকৃত ক্ষমতা পি ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হবে। তো দেখেন আবার আমরা জানি কি ইটা সমান কি জানি, কার্যকর ক্ষমতা ভাগ প্রকৃত ক্ষমতা। সহজ কথা এইভাবে লিখলে হবে, কার্যকর ক্ষমতা ভাগ প্রকৃত ক্ষমতা মানে মোট ক্ষমতা। ওকে, তাই যদি হয় দেখো কার্যকর ক্ষমতা মানে পি প্রাইম ডিভাইডেড বাই পি, তাই যদি হয় তাহলে পি সমান কি হবে, পি প্রাইম ডিভাইডেড বাই ইটা। ওকে, এবার তোমরা কাজটা ক্যালকুলেশনটা করো, দেখো ক্লিয়ার হয়ে যাবে। ক্যালকুলেশন করলেই হবে। দেখো কত আসে, পি প্রাইমের মানটা আমরা পেয়েছি, তাহলে এই যে এত দিয়ে ভাগ করলেই হবে। দেখো কত আসে, দেখো কত আসে, 2.71 ইন্টু 10⁴ কত 4 ওয়াট, এত। তাই যদি হয় সুতরাং দেখো পি সমান সমান 2.71 ইন্টু 10⁴ ওয়াট, অথবা তুমি এটাকে যদি অশ্ব ক্ষমতায় নিয়ে যাও তাহলে কি হবে, এত ওয়াট হয়ে গেল, এটাকে অশ্ব ক্ষমতায় নিয়ে গেলে কত হয়, 2.71 ইন্টু 10⁴ ভাগ 746, তাহলে কত, এত হর্স পাওয়ার হবে। তাহলে কত হয়, অত হর্স পাওয়ার ভাগ করলে কত হয়, 36.33, এত হর্স পাওয়ার। যে কোনো একটাতে রাখলেই হবে, তোমার হর্স পাওয়ারে রাখো অথবা কিলো ওয়াটে রাখো, যাই হোক, তবে বড় হলে হর্স পাওয়ারে নেওয়াই ভালো। তবে তোমাদের যেভাবে থাকবে ডাটা সেইভাবে কাজ করবা। যদি কোনো কারণে এমসিকিউ থাকে, এমসিকিউতে যদি সব হর্স পাওয়ারে থাকে হর্স পাওয়ার, যদি ওয়াটে থাকে তাহলে ওয়াটের রেজাল্টটা মিলাবা। তুলে নাও, আমি মুছে দেব। ওকে, আরেকটা অঙ্ক করো। ওকে, দেখি আরেকটা অঙ্ক কি হবে আমাদের। দেখো একটি পানিপূর্ণ, দেখো একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা ও ব্যাস যথাক্রমে যথাক্রমে 12 মিটার এবং 5 মিটার। ওকে, আচ্ছা, একটি পাম্প 30 মিনিটে না কুয়াটিকে পানি শূন্য করতে পারে। পানি শূন্য করতে, ওকে, পাম্পের অশ্ব ক্ষমতা
পাম্পের অশ্বক্ষমতা নির্ণয় করো, এই হলো কথা। আমাকে এই কাজটা করতে হবে। ওকে, দেখো পাম্পের অশ্বক্ষমতা। তাহলে একটা জিনিস খেয়াল করে, এখানে আমার কি পরিমাণ পানি সেটা কিন্তু নেই, সেটা বের করে আনতে হবে আগে। ঠিক আছে, তাহলে দেখো আমরা শুরু করি। যেটা হলো কুয়ার গভীরতা, দেখেন এটাকে আমরা এল ধরলাম, কুয়ার গভীরতা। কুয়ার গভীরতা হলো 12 মিটার। ব্যাস যেহেতু আছে, কুয়ার ব্যাসার্ধ নিয়ে আসি আমরা, ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি 5/2, তার মানে 2.5 মিটার। ওকে স্যার, আচ্ছা যদি আমার এইটুক যদি থাকে তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা কাজ করে নিয়ে আসতে পারি। সেটা হলো কি, দেখো পানির ঘনত্ব দিয়ে দিই আমরা। ওকে, আর একটি পাম্প কত মিনিটে? 30 মিনিটের সময়, টি সমান 30 মিনিট, 30 × 60, তার মানে কত? 300-1800 সেকেন্ড। ওকে, এত সেকেন্ড আমার ক্ষমতা বের করতে হবে। ওকে, ক্ষমতা বের করবো আমরা, সেটা এটা কিন্তু ঘনত্ব রো, পাম্পের ক্ষমতা। এইটা আমরা কাজ করব। তাহলে দেখো এখন আমরা কি জানি? আমরা জানি রো সমান সমান কি m/v, রো সমান সমান m/v। তাই যদি হয় তাহলে দেখো তো পানির ঘনত্ব ভর সমান কি হবে? v রো, তার মানে v মানে কি πr² l × রো। দেখো আমরা পেয়ে গেলাম πr² l × রো। এখন যদি আমি মান বের করে বসিয়ে দিই তাহলে কিন্তু আমি পানির ভরটা পেয়ে যাবো এত কেজি। তাই যদি হয় তাহলে এখন আর একটা জিনিস আমাদের কথা আছে, আমরা যখন কুয়া খেয়াল করো, একটা কুয়া যখন পানি তুলি, কিছু পানি এখানে, এখানে কিছু, এখানে কিছু, এখানে কিছু, এখানে কিছু, কিছু এখানে, মানে এই যখন পুরোপুরি থাকে, তো সব পানি তো আর সমান উচ্চতায় ওঠে না বা সমান উচ্চতায় নাই। এই জন্য আমরা এই যে পানি যে উপরে তুলি সেটা আমরা একটা গড় কি বলি, গড় উচ্চতা বের করে নিই। কি বের করে নিই? গড় উচ্চতা। দেখেন তাহলে পানির গড় উচ্চতা, এখানে কিন্তু কুয়ার গভীরতা এল ধরেছি, গড় উচ্চতা কি হবে তখন? এইচ ইকুয়াল টু হবে যে কুয়ার যে গভীরতা, এটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করে আমরা এভারেজটা নিয়ে আসি, সেটা হবে কি 12/2 সমান সমান 6 মিটার। আচ্ছা, বাকি কাজ শেষ। তাই যদি হয় তাহলে দেখেন পাম্পের ক্ষমতা P সমান কি স্যার? W/T, W/T, তার মানে এটা কি হবে? mgh/T। m মানে কি আমরা দিয়েছি πr² রো × gh/T। এখন তোমরা মানগুলো বসিয়ে দাও, দেখো প্রত্যেকটা মান দেয়া আছে, আর এর এল এর মান আছে, আর এর মান আছে, রো আছে, টি আছে, এইচ আছে। এখন বসাইলে তোমার রেজাল্ট একটা পেয়ে যাবে, মানটা বসিয়ে দাও, রেজাল্ট একটা হয়ে যাবে। দেখো কত হয়। যতদূর সম্ভব এত ওয়াট বলে আমার রেজাল্ট। অথবা 7/6 দিয়ে যদি আমরা ভাগ করি, 7/6 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে? 7/6 দিয়ে ভাগ করলে আমাদের হর্স পাওয়ারে চলে আসবে। হর্স পাওয়ারটা কত হবে? 10.31। ওকে, তাহলে আমার এটার ক্ষেত্রেও দেখো আমাদের কাজ শেষ হয়ে গেল। তুলে নাও। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মোটামুটি কাজ শক্তি ক্ষমতা খেয়াল করো, আমরা কাজ পড়িয়েছি, শক্তি পড়িয়েছি, ক্ষমতাও শেষ করে দিলাম আজকে। আমরা কিন্তু আজকে জাস্ট দুটো অঙ্ক দেখালাম, আমরা কিন্তু আগামী দিন সৃজনশীল নিয়ে একটা কথা বলবো, আর একটা সেশন দিব তোমাদের, সেটা হলো টোটালি সৃজনশীল।
হ্যাঁ, সৃজনশীলের উপরে আর একটা সেশন দেবো আমি, নেক্সট সেশনটা হবে সৃজনশীলের উপরে এই চ্যাপ্টারে, তারপরে হয়তো অন্য চ্যাপ্টারে যাব। যাই হোক, যে পর্যন্ত আমরা পড়লাম এই পর্যন্ত একটু তোমরা ভালো করে বইটা দেখো, ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আগামী দিন কথা হবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।